আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা হচ্ছে 7 কলেজের ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম। তো ফিজিক্যাল কেমিস্ট্রির আমরা পুরো যে বইটা আপনাদের 7 কলেজের যে সিলেবাস, সেই সিলেবাসের উপরে পুরো ভিডিও বুকটা আমাদের রেডি করা আছে। এবং যে কেউ যে কোনো সময়, এবং মূলত হচ্ছে 7 কলেজের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো পেপারই আমাদের ভিডিও রেকর্ডেড ক্লাস রয়েছে। যারা লাইভ ক্লাসে পার্টিসিপেট করছেন তাদের শুধু আমরা সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস বা 4 দিন বা 5 দিন লাইভ ক্লাস নিয়ে থাকি। আর বাদ বাকিগুলো রেকর্ড ক্লাস, যারা ভিডিও বুক নেবেন তারা রেকর্ড ক্লাস থেকে ওখান থেকে সলভ করতে পারবেন। আর হচ্ছে যে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস করতে হবে। আর যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো মেনে পড়বেন, যাতে করে আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করতে পারি। তো আজকের যে আলোচনাটা, সেটি হচ্ছে মূলত গতিশক্তি ও স্থিতিশক্তি ব্যাখ্যা করো। এটি হচ্ছে যে কোশ্চিন, এবং এটা 2020 সালে একবার আসছিল, এবং এর আগেও আসছে। সো কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে আহ, আহ, প্রথম চ্যাপ্টার আর কি, পদার্থের অবস্থা, স্টেট অফ ম্যাটার থেকে। আর স্টেট অফ ম্যাটারের যে বেসিক ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু আমরা এর আগে আলোচনা করছি, আগের ক্লাসগুলোতে রয়েছে। তো ওইখানে আপনারা হচ্ছে যে বেসিক জিনিসগুলো পেয়ে যাবেন, মানে পুরো স্টেট অফ ম্যাটার সম্পর্কে একদম পুরো বেসিক, একদম জিরো টু প্রো লেভেল আমরা একদম ডিটেলস ডিসকাশন করে দেওয়া আছে অ্যাজ পার সিলেবাস। সো আই হোপ যে এটা আপনাকে হেল্প করবে। আর আজকের যে আলোচনাটা, একটা সংক্ষিপ্ত ছোট একটা কোশ্চিন। এই কোশ্চিনটা দিয়ে আমরা শুরু করছি, ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো, যেটি আপনাকে ম্যাথমেটিক ইকুয়েশনটা বুঝতে সহায়তা করবে। বেসিক্যালি এই আলোচনাটা হচ্ছে যে আমাদের এই যে ম্যাথের যে ইকুয়েশন গুলো রয়েছে, সেই ইকুয়েশন গুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি ইজিলি, সেটি সম্পর্কে জানার জন্যই আজকের এই আলোচনাটা। তো আশা করছি যে এটা আমরা হেল্পফুল হবে। আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আলোচনায়। তো প্রথমে আলোচনায় গেলেই আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ডিজিটাল বোর্ড ইউজ করব। সো এটি আমরা হোয়াইট কালার ইউজ করছি। যদি কারোর কোনো প্রবলেম হয় সেটা আমাকে ইনবক্স জানাবেন, যাতে করে আমি আপনাদেরকে সহায়তা করতে পারি। কোশ্চিনটা আমি আবার বলছি, কোশ্চিনটা হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তি ব্যাখ্যা করো। আমরা সাধারণত যেটা ক্লাস করার সময়, লাইভ ক্লাস করার সময় যেটা করি, সেটা হচ্ছে পিডিএফ নোট, যেটা বা হ্যান্ড নোট রয়েছে আমাদের, সেই হ্যান্ড নোট থেকে সামনে ওপেন করে সেটি থেকে লাইন বাই লাইন আপনাদেরকে বুঝে দেওয়া হয়। তো আজকের আলোচনাটা একটি ব্যতিক্রমী, যাতে করে আপনারা ডিজিটাল বোর্ড সম্পর্কে আমাদের ধারণাটা পান সেটি দেবো। তো গতিশক্তি স্থিতিশক্তি ব্যাখ্যা করো, এখানে বেসিক্যালি কোশ্চিনটা হচ্ছে গতিশক্তি, গতি শক্তি, আর একটা হচ্ছে ও স্থিতিশক্তি। কোশ্চিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। স্থিতিশক্তি, এটা কি? আলোচনা করো। হুম, আলোচনা, আলোচনা, আলোচনা করো, এটি হচ্ছে আমাদের কোশ্চিন। আচ্ছা, এখন হচ্ছে যে অণুর গতিশক্তি, আমি কিন্তু বেসিক আগে পড়াইছি, সুতরাং বেসিকে আমি যাচ্ছি না। হ্যাঁ, আমি জাস্ট সমাধানটা করব। তো গতিশক্তি, অণুর গতিশক্তি হচ্ছে গ্যাসের অণুসমূহ 0 ডিগ্রি তাপমাত্রার ঊর্ধ্বে যে কোনো তাপমাত্রায় মুভমেন্ট করে। মানে কিরকম করে? ভাইব্রেশন করে, ভাইব্রেশন দেয়। যে কোনো অণু 0 ডিগ্রি টেম্পারেচারের উপরের যে কোনো তাপমাত্রায়, এটা মনে রাখেন, 0 ডিগ্রি টেম্পারেচারের উপরের যে কোনো তাপমাত্রায় মলিকিউল গুলো কি করে? ভাইব্রেট করে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরটা হচ্ছে ফলে অণুগুলো এক ধরনের গতিশক্তি লাভ করে। এখন যখন কোনো একটা পার্টিকেল, অনবরত ভাইব্রেট করবে, সেই ভাইব্রেশন জনিত এক ধরনের এনার্জি তারা গেইন করে, যেটাকে আমরা বলি অণুর গতিশক্তি। তাহলে নিশ্চয়ই গতিশক্তি সম্পর্কে ধারণা হলো, তাই না? এটা গতিশক্তিটা কখন প্রযোজ্য হয়? তা নিশ্চয়ই এই আলোচনা থেকে বুঝতে পারছেন, গতিশক্তি কিন্তু 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে গতিশক্তির এক্সিস্টেন্স জিরো ধরে না হয়। সো অলওয়েজ গতিশক্তি যখন আপনি চিন্তা করছেন, তখন এটা অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরে চিন্তা করতে হবে। তাহলে প্রতি একক অণুর গতিশক্তিকে আমরা কিভাবে ডিনোট করি? গতিশক্তিকে আমরা প্রতি একক ইউনিট অনুশক্তি, তাহলে ইউনিট গতিশক্তি, ইউনিট কাইনেটিক এনার্জি, হ্যাঁ, প্রতি একক অণুর গতিশক্তি, এটাকে আমরা বলি হাফ, হাফ কি বলি? এম সি স্কোয়ার। এখানে আমরা 1 নম্বর সমীকরণ ধরেন। তো এই 1 নম্বর সমীকরণ, এটা এম আর সিটা কি? এমটা হচ্ছে মাস অফ দা সাবস্টেন্স, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ওকে, তাহলে এন সংখ্যক অণুর ক্ষেত্রে কি হবে? এন সংখ্যক অণুর ক্ষেত্রে, তাহলে এটা যদি একক হয়, তাহলে অতএব এন কে ডট ই, এন সংখ্যক অণুর ক্ষেত্রে এটা দাঁড়াবে এসে কি দাঁড়াবে? হাফ, হাফ এম এন সি স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর। কারণ কি? কারণ এক ইউনিটের জন্য যদি হাফ এম সি স্কোয়ার হয়, তাহলে এন সংখ্যক ইউনিটের জন্য হবে হাফ এন এম এন সি স্কোয়ার। তাহলে অণুর মোলার গতিশক্তি কি হবে? মোলার গতিশক্তিকে আমরা এটাকে লিখতে পারি ভাবে, যে মোলার, বাংলায় লিখলাম মোলার
গতি শক্তি, মোল আর গতি শক্তি, ঠিক আছে। এটাকে আমরা ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো, হাফ, হাফ মোলার যেহেতু সুতরাং এম, আর সি স্কোয়ার মোল, মোল পার মোল আর কি, এর পার মোলকে আমরা এভাবে লিখি। তাহলে এটি হচ্ছে আমার আহ 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। আচ্ছা এখন আসেন যে মোল, এম বড় হাতের এম, এমটা এই বড় হাতের এম ইকুয়াল টু মোল ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু এন, এম এন। সেই এম এন কে রিপ্লেস করে, ওই যে এম এন, এই যে এটা, এটাকে রিপ্লেস করে আমি এখানে বড় হাতের এম লিখে দিয়েছি, মনে থাকবে। আচ্ছা এখন এক অণুর জন্য আমরা জানি যে পিভি ইকুয়াল টু এন স্কোয়ার, এটুকু আমি ডিলিট করে দিচ্ছি, এটুকু আপনার জানার দরকার নাই, এটুকু নিশ্চয়ই বুঝে ফেলেছেন বা নোট, এটা নোট পেয়ে যাবেন, সুতরাং লেখার দরকার নাই, জাস্ট শুধু ভিডিওটা বোঝার চেষ্টা করেন। এটা নোট আপনাদের পেজে দেওয়া আছে। আচ্ছা এখন আহ, এইটা আমরা জানি যে এক এক অণুর জন্য, এক অণুর জন্য আমরা জানি কি, যে পিভি ইকুয়াল টু আর টি। আচ্ছা আমি এখানে বলে নিই যে স্টেট অফ ম্যাটার এটি বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু ইন্টারমিডিয়েটের আপনাদের যে বেস ছিল তার সাথে অনেকখানি মিল আছে, মানে মোর দ্যান 80% মিল আছে, বাদ বাকি 20% আপনাকে নতুন পড়তে হবে। সুতরাং আপনার যদি ইন্টারমিডিয়েট একটু ভালো করে পড়া থাকে তাহলে জাস্ট শুধু ভিডিওগুলো শুনে গেলে আপনার হয়ে যাবে, আর নোটটা একটু দেখে নিলে আপনার পুরো প্রিপারেশন কমপ্লিট। এই পুরো ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে 10 দিনের বেশি লাগার কথা না, কেউ যদি ভালো করে পড়ে। আচ্ছা এখন আমরা তাহলে দেখলাম যে একটা অণুর জন্য পিভি ইকুয়াল টু আরটি, কারণ এন ইকুয়াল টু, বেসিক্যালি এটি কি, এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। এন এর মান যদি 1 হয়, দ্যাট ইজ এন ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এটা পিভি ইকুয়াল টু আরটি হয়, তাই না। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরলাম, আগের 3 নম্বর ছিল। আচ্ছা এখন গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানি, গতিতত্ত্ব থেকে আমরা জানি, এটা আপনারা প্রমাণ পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে, পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার, এটা পড়ে আসছেন না, প্রমাণ প্রমাণ করে আসছেন, বিশাল একটা প্রমাণ, ফিজিক্সেও ছিল এটা। তো এটা হচ্ছে 5 ভি। তো আমরা এখানে 5 নম্বর সমীকরণ, আমরা এখন 4 নম্বর এবং 5 নম্বর হতে যদি আমরা কমপ্লাই করি, 4 নম্বর এবং 5 নম্বর, তাহলে পিভি ইকুয়াল টু আরটি ছিল, তাহলে আরটি ইকুয়াল টু লিখে দেন, আরটি ইকুয়াল টু 1/3 এম এন, সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন এই 2 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বর সমীকরণ থেকে আমরা 1 মোলের অণুর জন্য পাই, এটাকে যদি আপনি 6 নম্বর ধরেন, এটাকে 6, তাহলে এই সবগুলো সমীকরণকে যদি কমপ্লাই করি আমরা, 2 3 এবং 4 সব কমপ্লাই করলে 2 প্লাস হচ্ছে আপনার কমা 3, 3 এবং কমা হচ্ছে 6, ও এবং এবং 6 নম্বর সমীকরণ, এটাকে যদি কমপ্লাই করি, কমপ্লাই করলে দাঁড়ায় হচ্ছে আর টি, ইকুয়াল টু 2/3, 2/3 কে ডট ই। আচ্ছা যদি তাই হয় তাহলে কাইনেটিক এনার্জিকে এপাশে নিয়ে আসেন, কাইনেটিক এনার্জিকে এপাশে নিয়ে আসলে আমি ডিলিট করে দিচ্ছি। কাইনেটিক এনার্জিকে যদি এখন এই সমীকরণের পরের লাইন, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, কে ডট ই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2, 3/2 আর টি, আর আর গুণ করলে এটা হয়ে চলে আসবে। তাহলে এটাকে আমরা 7 নম্বর সমীকরণ ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা 7 নম্বর সমীকরণ, এখন এই সমীকরণ হতে স্পষ্ট প্রতীয়মান হয় যে স্থির তাপমাত্রায় 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের অণুর জন্য তার গতিশক্তি একই এবং তা 3/2 আর টি এর সমান হয়, এই যে এই সমীকরণ থেকে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, দেখেন স্থির তাপমাত্রা, এখানে কি টেম্পারেচার যদি স্থির থাকে তাহলে পারে কি হচ্ছে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের অণুর জন্য তার গতিশক্তি একই, এবং সেটা কত, 3/2 আর টি। কারণ এখানে ভেরিয়েবল বলতে টেম্পারেচারই ভেরিয়েবল, আর এটা তো কনস্ট্যান্ট মান। আচ্ছা আর কি গ্যাস ধ্রুবক না, কনস্ট্যান্ট গ্যাস ধ্রুবক, আর তাহলে এই টি, হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েবল, কিন্তু এটাকে যদি আপনি স্থির করে দেন তাহলে পুরো মানটা স্থির হয়ে যাবে, সেটাই বলছে। তাহলে গ্যাসের এক অণুর গড় শক্তিকে আমরা তাহলে এখন কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি এই 7 নম্বর সমীকরণ, 7 নম্বর সমীকরণ থেকে আমরা এভাবে লিখতে পারি যে গ্যাসের এক অণুর গড় গড় গতিশক্তি 3/2 কে আপনি যদি এভাবে লেখেন, 3/2, আর আর টি কে আমরা এভাবে r/t, এবং এন সংখ্যকের জন্য এক অণুর জন্য সেটাকে আমরা এন দিয়ে ডিনোট করতে পারি, বড় হাতের এন। তাহলে কোনো কোনো গ্যাস অণুর গতি গতি তার আকার, আয়তন এবং চাপের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে, শুধু তার শুধু তাপের উপর নির্ভর করে। এই সমীকরণ থেকে সেটা প্রমাণ করে, এই যে টিটা এখানে ভেরিয়েবল, একটাই ভেরিয়েবল, সেই জন্যই বলা হয় এটা তাপের উপর নির্ভর করে, তার আয়তনের উপর নির্ভর করে না, তার ভলিউমের উপর, তার হচ্ছে যে আকারের উপর নির্ভর করে না, হ্যাঁ। তাহলে এটি এটি আমরা এখান থেকে দেখলাম যে অণুর গতিশক্তি জিনিসটা কি। এই কোশ্চেনটা ভেঙে আরেকভাবে আসতে পারে,
কিভাবে আসতে পারে? বলতে পারে যে আহ, উম, আহ, অণুর গতিশক্তি বলতে কি বুঝো, কাইনেটিক এনার্জি বলতে কি বুঝো, কাইনেটিক এনার্জির সমীকরণ প্রতিপাদন করো। কোশ্চিনটা আরেক ভাবে আসতে পারে, বলতে পারে প্রমাণ করো যে প্রমাণ করো যে আহ, এক অণুর গড় গতিশক্তি ইকুয়াল টু 3/2 RT N। বুঝতে পারছেন কোশ্চিনটা? এই কোশ্চিনটা আপনাদের পেজে আরো কত ভাবে আসতে পারে সেটা কিন্তু লিখে দেওয়া আছে। সুতরাং আপাতত আমি যে যে কটা ফর্ম বলবো এই কটা ফর্মই মোস্ট কমন এবং এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। এবং এটা ভাইভাতেও কোশ্চিন থাকে যে কি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 ডট RT/N, এখানে ভেরিয়েবল কোনটা, এটা একটা কোশ্চিন, ভাইবা কোশ্চিন। আচ্ছা, ভেরিয়েবলের মান স্থির থাকলে কি হবে? এইগুলো হচ্ছে কোশ্চিন কিন্তু। সুতরাং এগুলোকে মনে রাখতে হবে। আর এবার আসলে আমরা স্থিতি শক্তিটা দেখি। কোশ্চিনটা, প্রথম কোশ্চিন আমরা পড়েছিলাম যে অনুর গতিশক্তি স্থিতি শক্তির মধ্যে ব্যাখ্যা করো। তো আমরা ওই যে গতিশক্তিটা পেয়ে গেলাম। এটা একদম পুরোটা একদম খুব দু তিনবার করে লিখে আপনার একদম পুরো কভার করে ফেলতে হবে। এবং এটা খুব ইজি, আপনার 2-3 বার হাতে লিখলেই পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এরপরে আমরা চলে আসি স্থিতিশক্তি। স্থিতিশক্তি হচ্ছে কোন, স্থিতিশক্তি জিনিসটা কি আসলে? ইনার্শিয়া যেটাকে বলি আমরা, ইনার্শিয়া এনার্জি। তো এটা স্থিতিশক্তিটা বেসিক্যালি হচ্ছে কোনো একটা বস্তু তার স্থির অবস্থা অর্জনের জন্য, স্থির অবস্থায় যে শক্তিটা অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে থাকি। যেমন ধরেন পাহাড়ের গায়ে এক 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 ফোঁটা পানি লেগে আছে, সেই পানিটা তার স্থির শক্তির জন্য তার এখানে সেখানে লেগে আছে, যখন গড়ে পড়বে তখন সে গতিশক্তি অর্জন করবে। ক্লিয়ার মেসেজ? আচ্ছা, এখন আমরা দেখি যে শক্তির ক্ষেত্রে কোনো বস্তু তার অবস্থান ধর্মের জন্য যে শক্তি ধারণ করে তাকে আমরা স্থির শক্তি বলবো। একে আমরা ডিনোট করি হচ্ছে ইউপি দ্বারা, মনে মনে রাখেন ইউপি দ্বারা ডিনোট করা হয়। এবং ইউপি কে আমরা বলি MgH, ইউপি ইকুয়াল টু হচ্ছে MgH। এখন হচ্ছে যে এটাকে আমরা বিভিন্ন ভাবে, যেমন কোনো বস্তুর ভর যদি এম হয়, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা যদি এইচ হয়, অভিকর্ষণ ত্বরণ যদি জি হয়, তাহলে বস্তুটি স্থিতিজনিত কারণে যে শক্তি ধারণ করবে তার পরিমাণ হবে MgH। ইউপি ইকুয়াল টু MgH। বুঝে গেল? তাহলে এই এটাই হলো স্থিতি শক্তি। তাহলে আমরা যদি সিম্পলি এবার সামারাইজ করি কোশ্চিনটাকে, কোশ্চিনটা ছিল যে গতিশক্তি স্থিতিশক্তির মধ্যে ব্যাখ্যা করো, পার্থক্য মানে গতিশক্তি স্থিতিশক্তি ব্যাখ্যা করো, গতিশক্তি স্থিতিশক্তির মধ্যে সমীকরণ প্রতিপাদন করো, প্রমাণ করো যে প্রমাণ করো যে এক অণুর গড় গতিশক্তি ইকুয়াল টু 3/2 ডট RT/N। অথবা এই কটা হচ্ছে ব্রড কোশ্চেন, অথবা টিকা লিখো অণুর গতিশক্তি। স্থির শক্তি কিন্তু ঠিক আসে না, গতিশক্তি ঠিক আসবে। আচ্ছা, এবার আমরা যদি আরেকটা জিনিস শিখলাম এখান থেকে, আলোচনা থেকে, সেটি হচ্ছে গতিশক্তি বলতে আমরা কি বুঝি, কোনো বস্তুর গতির জন্য যে শক্তি অর্জন করে গতিশক্তি, এবং এটাকে একটা ম্যাথমেটিক্যাল, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন দ্বারা আমরা একটু প্রমাণ করতে পারি। আর লাস্টলি আসে হচ্ছে প্রমাণে যে 3/2 / RT/N। ঠিক আছে? আরটা হচ্ছে যে স্থির শক্তি কি? স্থির শক্তি হলো কোনো বস্তু তার স্থির অবস্থার জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা স্থির শক্তি বলি। এটাকে আমরা ইপি দ্বারা ডিনোট করি। আর এটাকে আমরা যদি ধরে নিই কোনো বস্তুর ভর এম আর অভিকর্ষ ত্বরণ জি এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে সেই বস্তুর স্থির শক্তি হবে MgH। এবং এটাকে আমরা একটা উদাহরণ দিয়েও ব্যাখ্যা করতে পারি। এই হলো মোট কথা এই কোশ্চিনটার, যে গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে পার্থক্য লিখো, বা এর মধ্যে এর ব্যাখ্যা করো, অথবা এর সমীকরণ প্রতিপাদন করো, এবং অথবা এর মধ্যে অন্তর্নিহিত রিলেশনটা এস্টাবলিশ করো। কোশ্চিন যে কোনো ভাবে হতে পারে, বাট জিনিস কিন্তু একই। আপনাকে মনে রাখতে হবে ফিজিক্যাল কেমিস্ট্রি এরকম অনেক জিনিস আছে, ক্রিটিক্যাল এবং ট্রিকি জিনিস আছে, যে জিনিসগুলোকে একটু ঘুরিয়ে দিলে আপনি যদি ঠিক মতো বেসিক না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এটাকে অ্যান্সার করা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং প্রতিটা জিনিস খুব সুন্দর করে পড়তে হবে। এবং এটা এমন একটা চ্যাপ্টার, পদার্থের অবস্থা, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে, 7 কলেজেও আছে, এবং এটা এমন একটা চ্যাপ্টার এখান থেকে কোশ্চিন থাকবেই থাকবেই থাকবেই। সুতরাং এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এইখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমরা নেক্সট লেকচারে আমরা পরের কোশ্চেনে যাব। এবং আমরা অবশ্যই 22 বছরের কোশ্চেনের সলিউশন করব। এবং হচ্ছে যে আপনাদের সিলেবাস অনুযায়ী যে যে কটা টপিক্স আছে সেই টপিক্সকে একদম ফুললি কভার করব, যাতে করে আপনি যদি নিজেকে মনে করেন যে কেমিস্ট্রি একদম আপনি ফিজিক্যাল কেমিস্ট্রি কিছুই জানেন না, কিন্তু যদি ক্লাসগুলো ঠিক মতো করেন তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আপনি অ্যাডভান্স থেকে প্রো লেভেলে চলে যাবেন। এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতে কমন পাওয়া খুব ইজি, এবং পরীক্ষায় লিখে আসাটা একটু কঠিন। লিখে আসার জন্য ধারাবাহিক প্র্যাকটিস দরকার, এবং এর জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো, যে যে কারণে যেভাবে প্র্যাকটিসটা করলে আপনারা এটা লিখে আসতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা তাহলে এখানে আলোচনাটা এখানে শেষ করছি।